মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনার আসামি আজিবর ও রাজধানীতে কিশোরকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা আরজু গুলিতে নিহত। র‍্যাব বলছে বন্দুকযুদ্ধ। টিকিট জটিলতা সহ নানা কারণে দুর্ভোগে হাজার হাজার হজযাত্রী। বিলম্বিত হচ্ছে একের পর এক ফ্লাইট। ভিসা সমস্যার সমাধানের দাবি কর্তৃপক্ষের। ভারত থেকে গরু আমদানি বন্ধ হয়ে যাওয়ায় এবার কোরবানির হাটে পশুর দাম বাড়ার আশঙ্কা। আমদানি নির্ভরতা কমানোর পরামর্শ প্রাণী বিশেষজ্ঞদের। সমুদ্রে বাংলাদেশি জলসীমায় আবারও বেড়েছে ভারতীয় ট্রলারের অনুপ্রবেশ। মাছ শিকারের পাশাপাশি চালানো হচ্ছে জেলেদের ওপর নির্যাতন, মানতে নারাজ কোস্টগার্ড। এবং বিদেশি ক্রেতাদের কাছে নেতিবাচক প্রচারের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতায় তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় ধস নেমেছে সর্বনিম্ন পর্যায়ে। সময় সংবাদে সঙ্গে আছে আমি তানজিমুনিয়া। রাজধানীর হাজারীবাগে মোবাইল চুরির অভিযোগে কিশোর রাজা হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান আসামি হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি আরজু গুলিতে নিহত হয়েছে। র‍্যাব বলছে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে সে। র‍্যাব জানিয়েছে গুলিবিদ্ধ অবস্থায় ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল মোবাইল ফোন চুরির অভিযোগে হাজারীবাগের গণকুটুলি এলাকায় রাজা নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ ছিল আরজুর বিরুদ্ধে। র‍্যাবের দাবি, মামলা দায়েরের পর গত রাত 11:30টায় আরজুকে আটক করে নিয়ে যাওয়ার সময় তার সহযোগীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। সে সময় আত্মরক্ষার্থে র‍্যাবও গুলি চালায়। সেই বন্দুকযুদ্ধে নিহত হয় আরজু। এর আগে গতকাল বিকেলে রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগ নেতা আরজু ও তার সহযোগীরা মোবাইল চুরির কথা বলে রাজা নামের ওই কিশোরকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া যায়। এই ঘটনায় মামলা দায়েরের পর গত রাতেই আরজু সহ 3 ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশ। নিহত রাজার স্বজনরা জানান, রোববার রাতে মোবাইল চুরি করেছে বলে সোমবার সকালে রাজাকে উঠিয়ে নিয়ে যায় স্থানীয় ছাত্রলীগ নেতা আরজু ও তার সহযোগীরা। কিন্তু দুপুরের পর তাকে গুরুতর আহত অবস্থায় কনকটুলি গলির মাথায় ফেলে যায় তারা। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় তার স্বজনরা অভিযোগের আঙুল তুলেছিল আরজুর দিকেই। সুস্থ মানুষে একটা মোবাইল এলাকা মানুষের জান গেলে আরজু এবং ওর 3-4 ছেলে পেলে সবাই মাজারের সাথে আমাদের বাসায় দিয়ে যায়। বড় বড় মানুষের কোনো কিছু হয় না, আমরা সাধারণ মানুষ, আমাদের কিছু হবে? এটা সে হলো ছাত্রলীগের সভাপতি হাজারীবাগ থানা। পুলিশ জানায়, রাজার শরীরে বেশ কটি বড় জখমের আলামত পাওয়া যায়। মাথার বাম পাশে একটা বড় ধরনের জখম, যেটা কাটার দাগ, এবং এটা অনেক ডিপলি, এবং শরীরে বিভিন্ন অংশে মারের চিহ্ন আছে, রক্ত জখম করা আছে। এদিকে গণকটুলির যে গলিতে ঘটানো হয়েছে এমন নৃশংস ঘটনা, সেখানেও সাক্ষ্য দিয়েছেন কেউ কেউ, যাদের সহায়তায় আটক করা হয়েছে সন্দেহভাজন 3 যুবককে। এবং অভিযুক্ত আমরা 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। কিছু আলামত ধরা হয়েছে যে এই হত্যার কাজে ব্যবহৃত মোটরসাইকেল বা যেটা দিয়ে বাঁশ দিয়ে পিটানি মারা হয়েছে সেটা উদ্ধার করা হয়েছে। তার পরিবারের অভিযোগ, আরজু ও তার সহযোগীরাই নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে রাজাকে। সোমবার বিকেলের এই ঘটনার পরেই গত রাতে বন্দুকযুদ্ধে নিহত হন ছাত্রলীগ নেতা আরজু। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় দায়ের করা মামলার 3 নম্বর আসামি মেহেদী হাসান আজিবর গুলিতে নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। এ সময় ঘটনাস্থল থেকে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতরাত 1টার দিকে শহরের দোয়ারপাড় এতিমখানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আজিবরকে ধরতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে আজিবর ও তার সহযোগীরা। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয় আজিবর। সে নিজেকে যুবলীগ কর্মী বলে দাবি করত। মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় দায়ের করা মামলায় আজিবর 3 নম্বর আসামি হলেও বাদীর দাবি, মূলত আজিবরের আগ্নেয়াস্ত্রের গুলিতেই মমিন ভুইয়া নিহত হন আর আহত হন নাজমা বেগম সহ তার গর্ভে থাকা সন্তান। গত 23 জুলাই শহরের দোয়ারপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের 2 গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। পরে নিহত মমিনের ছেলে রুবেল বাদী হয়ে 16 জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত 10 জন গ্রেফতার করা হয়েছে। আজিবার নামে যে এটা নিহত হয়েছে আমরা জানতে পারলাম, তা অত্যন্ত দুর্ধর্ষ এবং সে অত্যন্ত সন্ত্রাসী। তাই এতে আমরা একটু শান্তি পাচ্ছি। তারপরে যে 3টি মামলা আছে আমাদের সদর থানায়, এছাড়া আমাদের গত 23 তারিখে যে আলোচিত যে মাতৃগর্ভের শিশু গুলিবিদ্ধ এবং একজন মমিন নামে একজন 72 বছরের একজন যে বৃদ্ধ নিহত হন, সেই মামলার সে 2 নম্বর এজাহার নামে আসামি। টিকিট বুকিং সহ নানান কারণে বিলম্বিত হচ্ছে একের পর এক হজ ফ্লাইট। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার হজযাত্রী। ফ্লাইটের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এদিকে হজ ক্যাম্পের সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, ভিসা সমস্যার সমাধান হয়ে গেছে। অন্যদিকে হজযাত্রা নির্বিঘ্ন করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। সরকারি ব্যবস্থাপনায় সোমবার সকাল 9টায় 419 জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল বিমানের একটি ফ্লাইটের, কিন্তু ভিসা জটিলতায় পড়ে তারা ঢাকা ছেড়ে যান প্রায় 23 ঘন্টা পর মঙ্গলবার সকালে। এবার সরকারি বেসরকারি উভয় ব্যবস্থাপনার হাজার হাজার যাত্রীকে সম্মুখীন হতে হচ্ছে এমন সমস্যার। অনেকেরই সময় মতো ভিসা হাতে পাচ্ছে না এবং ফ্লাইট পাচ্ছে না, মিস হচ্ছে। আমার কথা হলো, এই কাজটা যদি ওনারা আরো 5 দিন আগে তো শুরু করতো, তাহলে আমাদের হয়রানি হইতো না। তারা বলতেছে যে হজ নাকি সবাই নাকি যেতে পারবে, আসলে কিভাবে সবাই যেতে পারবে আমি বুঝতে পারতেছি না। সময়টা কমসে কম 10 দিন আগে কনফার্ম করতে হবে যে ভিসা এবং অন্যান্য কাজগুলো, তা নাহলে তো এই হয়রানি শেষ হবে না। এদিকে সোমবার রাত 12টার পর ভিসা সমস্যার সমাধান হয়ে গেছে বলে দাবি করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এরপরও কেন ফ্লাইট বিলম্ব, এমন প্রশ্ন ছিল তার কাছে। ভিসাগুলো একসাথে পেয়েছি, ইনশাল্লাহ জটিলতাটা নিরসন হয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ। একটা ফ্লাইট চালু করার আগে আপনি জানেন যে কিছু কর্ম সম্পাদন করতে হয়, তো সেই কর্ম সম্পাদনের জন্য যে প্রক্রিয়াগত যে পদ্ধতিগত ডিলেটা হচ্ছে সেটা এখনো রয়ে গেছে। এদিকে ভিসা মিললেও বিমানের টিকিট বুকিং নিয়ে সমস্যায় রয়েছেন বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা। গভর্নমেন্টের পাসপোর্টগুলোতে ভিসা লাগে নাই, পরবর্তীতে আমাদেরকে সেটা দিতে চেয়েছিল, আবার নাকি গভর্নমেন্টের সেই ফ্লাইটটা আবার চালু হয়েছে, 2 ঘন্টা পিছাই সেখানে আবার গভর্নমেন্টের হাজির যাবে, এই জন্য আমাদেরকে দিতে পারেন না। হজযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর উত্তরার আশকোনা হজ ক্যাম্পে আছেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন। হজ পরিস্থিতির সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, সরকারি ব্যবস্থাপনায় যে 419 জন যাত্রীর কথা ছিল যাবার জেদ্দার উদ্দেশ্যে সৌদি আরবে গতকাল সকালের ফ্লাইটে, সেই যাত্রীরা আসলে ভিসা জটিলতার কারণে যেতে পারেননি। আমরা গতকাল থেকে এই তথ্য জানি, কিন্তু আপনাকে আরো কিছু তথ্য জানিয়ে রাখতে চাই যে এই 419 জন যাত্রীকে কিন্তু 3টি ভাগে ভাগ করে আসলে 3টি ভিন্ন ভিন্ন ফ্লাইটে তাদেরকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে হজ অফিসের পক্ষ থেকে। এবং যদি আপনাকে প্রথম ফ্লাইটটি কখন গিয়েছে জানিয়ে রাখতে চাই যে এটি আজ রাত 3:35-এর কিছু পরে শেষ রাতের দিকে একটি ফ্লাইট 419 জন যাত্রীর কিছু যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছেন। এবং 419 জনের ভেতরে কিন্তু 109 জন যাত্রী এখনো যেতে পারেননি। 109 জন যাত্রী এখনো যেতে পারেননি, তারা বাকি আছেন এবং তাদেরকে কিন্তু আজ রাত 10:15-তে এবং আগামীকাল ভোর 5:45-এ 2টি ফ্লাইট পরিচালনা করা হবে। এবং এই 2টি ফ্লাইটে এই বাকি 109 জন, 419 জনের মধ্যে যে 109 জন যেতে পারেননি, বাকি এই 109 জনকে কিন্তু এই 2টি ফ্লাইটে করে সৌদি আরবে পাঠিয়ে দেওয়া হবে হজের উদ্দেশ্যে। আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজ সকাল থেকে এসে আমরা এখানে দেখেছি যে এখানে যে হাজিরা এসেছেন, যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে হজ করতে যাচ্ছেন, তারা কিন্তু এজেন্সির বিরুদ্ধে ব্যাপক অভিযোগ করেছেন। তারা অভিযোগ করেছেন গাইডের বিরুদ্ধে, যে গাইডরা তাদেরকে এই হজ অফিসে এনে ফেলে রেখে চলে যাচ্ছে এবং তারপরে কোনো খোঁজ খবর নিচ্ছে না তাদের। এছাড়া এখানে তারা কিন্তু আমরা দেখেছি যে এখানে যে হজ অফিসে মসজিদ রয়েছে, সেই মসজিদের সামনে যে বারান্দা, সেই বারান্দা থেকে শুরু করে হজ অফিসের যে মেঝে, ঢুকতেই যে মেঝেটি রয়েছে, সেই বিশাল মেঝেতে কিন্তু সারা রাত ব্যাপী এখানে হাজিরা যারা হজ করতে যাচ্ছেন সেই হজ যাত্রীরা কিন্তু অপেক্ষা করেছেন। তারা এখানে শুয়ে বসে, এখানে বাতাসেরও পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কিন্তু তারা আসলে নিদারুণ কষ্ট পেয়েছেন। পাশাপাশি টয়লেট অপর্যাপ্ত হওয়ায় কিন্তু তাদের দুর্ভোগের মাত্রাটা আরও বেড়ে গেছে। তো আরও কিছু তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি, তো জানাতে হয় যে
আমরা এখানে এসে সকালবেলাতেই কথা বলেছি হজ অফিসের পরিচালক ডক্টর আবু সালেহ মোস্তফা কামালের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে ভিসা সংক্রান্ত যে জটিলতা চলছিল সেই জটিলতা কিন্তু আসলে আজ থেকে আর নেই, সেই জটিলতা তারা কাটিয়ে উঠেছেন এবং গতকাল যে যাত্রীরা যেতে পারেননি তাদেরকে কিন্তু আজ রাত 10:15-তে এবং আগামীকাল সকাল 5:45-এ যে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে সেই বাকি 109 জনকে 419 জনের মধ্য থেকে যে 109 জন এখনো তারা রওনা দিতে পারেননি তাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো আমরা এখন গতকাল সকালে যে ফ্লাইট ছিল সেই ফ্লাইটটিতে যারা যেতে পারেনি এমন একজনের সাথে কথা বলবো। দর্শক, তার সঙ্গে আমরা একটু কথা বলবো, অল্প একটু, যদি আপনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি তো গতকাল সকালের ফ্লাইটের একজন। জি, সকাল 9:05 ছিল ফ্লাইট আমার। কি অবস্থা বলেন? এখন আমি কোনো জানতে পারছি না আমার কখন ফ্লাইট হবে বা কখন ভিসা হবে, আমি কিছু জানতে পারছি না, একটা অনিশ্চয়তার মধ্যে আছি। আচ্ছা, তো মুনিয়াত যেমনটি শুনছিলেন যে আমরা গণমাধ্যম কর্মীরা আসলে জানতে পারলেও কিন্তু যারা গতকাল ফ্লাইটের যে 109 জন যাত্রী বাকি রয়েছেন তারা কিন্তু এখনো জানতে পারেনি তাদের ফ্লাইট কখন রয়েছে। মুনিয়াত, আশকোনা হজ ক্যাম্প থেকে সেখানকার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন। এদিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে 417 হজ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট। গতরাত 9:25 নির্ধারিত সময়ের চেয়ে প্রায় 20 মিনিট দেরিতে বিমানের BG-11 ফ্লাইটটি ছেড়ে যায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই হজ ফ্লাইটের উদ্বোধন করেন। এ সময় সেখানে বাংলাদেশ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চলতি বছর চট্টগ্রাম থেকে 9,000 হজ যাত্রী যাবেন। এদের মধ্যে বিমানের 16টি ডেডিকেটেড ফ্লাইট ও 9টি নিয়মিত ফ্লাইটে বেশিরভাগ যাত্রী চট্টগ্রাম থেকে সরাসরি জেদ্দা যাবেন। হজ যাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় ও বিমান মন্ত্রণালয়ের উদ্যোগে এই বছরই প্রথম শুরু হলো সরাসরি ফ্লাইট কার্যক্রম। এদিকে যাত্রীরা নির্বিঘ্নে হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়তে পারায় সন্তোষ প্রকাশ করেছেন। পাসপোর্টে যেতে পারতেছি, খুব খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। আমরা নিজের জন্য, দেশের জন্য, সকলের জন্য, পুরো মুসলিমাতের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আমরা যাতে ভালো করে হজ করে আসতে পারি এটি দোয়া করিয়েন আপনারা। এবার কিন্তু 16টি ডেডিকেটেড ফ্লাইট প্রোভাইড করা হয়েছে, যেটা চট্টগ্রাম থেকে যারা হাজি সাহেব তাদের দীর্ঘদিনের একটা ছিল, এটা দাবি ছিল আর কি। আমি মনে করি সে দাবি অনেকটা পূরণ হয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে দাবিটা পূরণ করেছেন। কোরবানি এলেই বেড়ে যায় প্রয়োজনীয় পশুর খাদ্য আর ভ্যাকসিনের দাম, ফলে বেড়ে যায় পশু লালন পালন ব্যয়। খামারিদের দাবি, ব্যয় বাড়লেও বাজারে সে তুলনায় পশুর ভালো দাম পান না তারা। এর সঙ্গে প্রতি বছর ভারত থেকে গরু আমদানি বন্ধ হয়ে যাওয়ায় কোরবানির পশুর দাম বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। তবে সাময়িক এই সংকট কাটিয়ে দীর্ঘমেয়াদী সুফল পেতে আমদানি নির্ভরতা কমানোর সঙ্গে পশু উৎপাদনে দেশের কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিতে সরকারের প্রতি পরামর্শ প্রাণী বিশেষজ্ঞদের। জুবাইর ফয়সালের রিপোর্ট। আমাদের চাহিদা মোতাবেক যাতে মানুষ গরু উৎপাদন করে, ব্রিডিং করে, সে ব্যাপারে আমরা প্রকল্প গ্রহণ করেছি। ভারত থেকে গরু আমদানি বন্ধ হওয়ার প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রীর এমন বক্তব্যে আশার আলো দেখছেন দেশের পশু খামারিরা। তারা বলছেন, গেল কয়েক বছরে আশানুরূপ লাভ করতে না পারায় ধারাবাহিকভাবে দেশে খামারের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে গবাদি পশুপালনের পরিমাণও, যার ফলে স্বাভাবিক সময়ের সঙ্গে কোরবানির বাজারও নির্ভরশীল হয়ে পড়ে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পশুর ওপর। আগে আমাদের নিজেরারই গরু, মহিষ সবকিছু মিলায় 10-12টা ছিল আমাদের একলাই। এখন আমার বাড়ি একটা গরু লেজও নাই। সবকিছুরই দাম বেশি, শুধু দুধের দাম কম। গরু থেকে আমরা যেটা পাই সেটা বিক্রি করে আমাদের যে মুনাফাটা আসছে তার চেয়ে আমাদের ব্যয়টা অনেক বেশি, যার জন্য অনেকেই এর প্রতি আগ্রহটা হারিয়ে ফেলছে। প্রতি বছর কোরবানি মৌসুমে 70 থেকে 80 লাখ পশু জবাই হয় দেশে, যার মধ্যে বেশিরভাগই গরু আর ছাগল। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্যে প্রায় 80% দেশীয়ভাবে উৎপাদিত পশু, আর বাকিটা আমদানি নির্ভর। তাই স্থায়ীভাবে আমদানি বন্ধ হলেও তাতে বিশেষ কোনো ক্ষতি হবে না বলেই মনে করছেন তারা। আমাদের কৃষকদের একটা যদি নিশ্চয়তা পায় যে ভারত থেকে আর পশু আসবে না, তখন কিন্তু আমরা এটা মোকাবিলা করতে পারবো। কিন্তু অনিশ্চয়তার মাঝে হঠাৎ করে যদি আবার বর্ডার 5-7 দিনের জন্য খুলে দেওয়া হয়, তখন আমাদের স্থানীয় কৃষকরা কিন্তু এটাতে মার খেয়ে যাবে। প্রতিটা গরুর দাম এখনই 10-15 হাজার বেশি, এবং কোরবানির সময় সেটা কিন্তু আরো বেড়ে যাবে। এটি আমাদের যারা পশু বিক্রি করবে ওই চাষিদেরকে পরবর্তীতে আবার নতুন করে পশু উৎপাদনের জন্য উৎসাহিত করবে। আগামী বছর আবার এই পশুর দাম
অনুরূপ থাকবে না, আর একটু কম হবে। তারা বলছেন দীর্ঘমেয়াদী সুফল পেতে স্থানীয়ভাবে গরু ছাগল মোটা তাজাকরণ প্রকল্পে সরকারিভাবে অর্থায়নের পাশাপাশি দরকার বেসরকারি উদ্যোগও। জুবার ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, গাজীপুরে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, 4 জনের বিরুদ্ধে মামলা। সাতক্ষীরায় 3য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। এবং স্কুলে আসা যাওয়ার সময় বখাটেদের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় গাইবান্ধা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা, প্রশাসনিক তৎপরতা বাড়ানোর তাগিদ। বিদেশি ক্রেতাদের কাছে নেতিবাচক প্রচারের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার কারণে এবার প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনে ধস নেমেছে দেশের গার্মেন্টস সেক্টরে। বিশেষ করে 2021 সালের মধ্যে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা $50 বিলিয়ন করার জন্য 14% হারে প্রবৃদ্ধির প্রয়োজন হলেও এবার হয়েছে মাত্র 4.8%, যা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠার পর সর্বনিম্ন প্রবৃদ্ধি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প। প্রতি বছরই এ খাতে রপ্তানি আয়ের পরিমাণ তুলনামূলকভাবে বাড়ছে। স্বাধীনতার 50 বছর পূর্তি অর্থাৎ ভীষণ 2021 সালের মধ্যে এ খাতে রপ্তানি $50 বিলিয়ন নেওয়ার জন্য 2010 সালে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। সেই অনুযায়ী প্রতি বছর প্রবৃদ্ধির হার ধরা হয়েছিল 14%। সেই অনুযায়ী গত অর্থ বছরে $26.90 বিলিয়ন লক্ষ্যমাত্রা থাকলেও আয় হয়েছে $25.49 বিলিয়ন। তবে গত অর্থ বছরের তুলনায় $1 বিলিয়ন বেশি আয় হলো, প্রবৃদ্ধির হার ছিল মাত্র 4.8%। আমাদের প্রবৃদ্ধি এমন হয়েছে যে 14% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল, এটা নেমে প্রায় 7-8%-এর মধ্যে মোটামুটি কনস্ট্যান্ট ছিল। এবার এসে যেটা 4 এর কাছাকাছি হয়ে গেল, এটার একমাত্র কারণ হলো যে অস্থিতিশীল এদেশের মাঝখানে আমাদের প্রায় অনেক দিন ধরে অবরোধ, ধ্বংসাত্মক রাজনীতি, এটার কারণেই আমরা অনেক পিছিয়ে গেছি। গার্মেন্টস সেক্টরে জাতীয় পর্যায়ে চট্টগ্রাম অঞ্চলের রপ্তানি আয়ের পরিমাণ সাধারণত 35 থেকে 38%, কিন্তু নানা সমস্যার কারণে বর্তমানে তা 11%-এ নেমে এসেছে। দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকে অর্ডার বুকিং এর ক্ষেত্রে পিছিয়ে গেছে। আজকে সেটা লেস দেন 11% হয়ে গেছে, ইনক্লুডিং সিইপিজেড এন্ড কেইপিজেড। তার মানে চিটাগং কিন্তু অনেক পিছিয়ে পড়েছে। 2012-13 অর্থ বছরে 21.5 বিলিয়ন রপ্তানি আয়ের পাশাপাশি 12% প্রবৃদ্ধি হয়েছিল। এক্ষেত্রে বিজিএম এর এই নেতা মনে করেন প্রবৃদ্ধি অর্জনের হার বাড়াতে প্রয়োজন গার্মেন্টস সেক্টরে বিরাজমান সমস্যাগুলোর দ্রুত সমাধান। টার্গেট অ্যাচিভ করতে পারে না, এটা বিকজ অফ দ্য রানা প্লাজার যে প্রোপাগান্ডা, সেটা একটা কারণ। সরকারের পক্ষ থেকে গ্যাস, ইলেকট্রিসিটি দিতে অক্ষম। থার্ড হচ্ছে যে গত 3 মাস বিরোধী দলের যে আন্দোলন কন্টিনিউয়াস, বায়াররা নিজেরা আতঙ্কিত হয়ে যায়, তারা বাংলাদেশে ভিজিট করতে চায়নি। আমরা আশা করি সেটা আমরা ওভারকাম করতে পারবো, গ্যাস ইলেকট্রিসিটিকে যদি সরকার এনশিওর করে দেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে 4048টি ছোট বড় গার্মেন্টস কারখানা চালু রয়েছে। এর মধ্যে শ্রমিকের সংখ্যা অন্তত 40 লাখ। আর চট্টগ্রামে চালু 700 গার্মেন্টসে কর্মরত রয়েছেন 5 লাখ শ্রমিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আওয়ামী লীগের নেতারা বলেছেন বাংলাদেশের মাটিতে কখনোই জঙ্গিবাদের ঠাঁই হবে না। গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শোক দিবসের আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন। এ সময় তারা আরো বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই শোক দিবসে কেক কেটে উল্লাস করেন। আপনি পাকিস্তানের নির্দেশে আপনি মিথ্যা জন্মদিন ঘোষণা করে জাতির পিতার এই শাহাদত বার্ষিকী আপনি জন্মোৎসব পালন করে যাচ্ছেন। আজকে বেগম খালেদা আপনি প্রমাণ করেছেন, গোটা জাতিকে আপনি হৃদয়ে আঘাত করেছেন এবং এইটির মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন আপনি এই বাংলাদেশের মানুষ নন, আপনি পাকিস্তানের মানুষ, পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানের নাগরিক। বাংলাদেশেও যে সমস্ত জঙ্গিরা, যে সমস্ত সন্ত্রাসীরা যারা মানুষ পুড়ি হত্যা করে তাদের বিচার হবে। যারা অপরাধ করেছে সরাসরি তারা যেমন অপরাধী, যারা অর্থের যোগান দিয়েছে, যারা হুকুম দিয়েছে, যারা পৃষ্ঠপোষকতা করেছে, পরিকল্পনা করেছে, তারাও তেমন অপরাধী। প্রত্যেকের বিচার আমরা করব। বিচার না করার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। বন্ধুরা আমার, আসুন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই জঙ্গিদের গডফাদার যারা, তাদের বিরুদ্ধে আমরা, সন্ত্রাসীদের বিরুদ্ধে, সন্ত্রাসী নেত্রীদের বিরুদ্ধে
আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলে। 5ই জানুয়ারিতে নির্বাচন করেন নাই, আপনার আম গেছে, আর 2019 সালে যে নির্বাচন না করেন তাহলে আপনার সালাও যাইব, আমার সালা দুইটাই হারাইয়া এই আপনার বিএনপি হবে, জামাত তো গেছে, আপনার দল হবে মুসলিম লীগ। ভেজাল প্যারাসিটামল সিরাপ বাজারজাত মামলায় এবার ওষুধ কোম্পানি বিসিআই এর নির্বাহী পরিচালক সহ 6 কর্মকর্তাকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এই অভিযোগে অর্থদণ্ড দেয়া হয়েছে 2 লাখ টাকা করে। গতকাল সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জাজ এম আতাউর রহমান এ রায় দেন। আদালতে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটির পরিচালক শাহজাহান সরকার উপস্থিত থাকলেও বাকিরা পলাতক। এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। 1990 থেকে 1992 সাল পর্যন্ত সময়ে ঢাকার শিশু হাসপাতালে বেড়ে যায় শিশু মৃত্যুর হার। সে সময় গণমাধ্যমে শিশু মৃত্যুর কারণ হিসেবে উঠে আসে ভেজাল প্যারাসিটামল সেবনের বিষয়টি। ওষুধ প্রশাসনের নির্দেশে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিসিআই ও অ্যাডফ্লেমের প্রস্তুতকৃত প্যারাসিটামলের নমুনা পরীক্ষা করা হলে এতে ডাইইথিলিন গ্লাইকল নামক বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া যায়। এই ঘটনায় 1992 সালের 18 নভেম্বর তৎকালীন ওষুধ প্রশাসনের পরিদর্শক আবুল খায়ের চৌধুরী বিসিআই এর 6 কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেন। দীর্ঘ 23 বছর পর মামলার রায়ে অভিযুক্ত 6 কর্মকর্তাকে সাজা দিয়েছেন আদালত। এই সিরাপের মধ্যে বিষাক্ত পদার্থ আছে, শুধু তাই না, এটা খেলে যে কোনো লোক মারা যেতে পারে বলে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি বিশ্লেষকদের রিপোর্টে পাওয়া যায়। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আসামিরা ভেজাল প্যারাসিটামল তৈরি করে অপরাধ করেছে। বিগত আজকে আসামিদের বিরুদ্ধে 10 বছর কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস কারাদণ্ড দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন আসামি পক্ষ। মামলাটা প্রমাণ হয় নাই, তারপরেও মাননীয় আদালত সাজা দিয়েছেন, তা আমরা তাদেরকে সাজেশন দিয়েছি যে হাইকোর্টে যাওয়ার জন্য, আপিল করার জন্য। প্যারাসিটামল সিরাপ তৈরিতে মূল দ্রাবক হিসেবে ব্যবহার হয়ে থাকে প্রোপাইলিন গ্লাইকল। তবে মামলার অভিযোগে বলা হয় বিসিআই কোম্পানির সস্তায় প্রস্তুতকৃত ভেজাল প্যারাসিটামল সিরাপে ব্যবহার করা হয় ডাইইথিলিন গ্লাইকল নামক বিষাক্ত উপাদান। মূলত চামড়া শিল্পে ব্যবহৃত এই বিষাক্ত উপাদানটি শিশুর কিডনি বিকল করে দেয়। ভেজাল ওষুধ তৈরির অপর একটি মামলায় গত বছরের 22 জুলাই অ্যাডফ্লেম নামক ওষুধ কোম্পানির 3 কর্মকর্তাকে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে 76 জন শিশু মারা যাবার ঘটনাকে গণহত্যা হিসেবে উল্লেখ করে দেশের ওষুধ প্রযুক্তিবিদরা বলেছেন, অপরাধের তুলনায় এ শাস্তি পর্যাপ্ত নয়। দীর্ঘ 23 বছর অপেক্ষার পর এই রায়ে হতাশাও প্রকাশ করেছেন তারা। অসাধু ব্যবসায়ীরা ওষুধ কোম্পানির মালিক হয়েছেন, কিন্তু তাদের লোভ প্রচন্ড, তাড়াতাড়ি বড়লোক হতে হবে, এই মানসিকতা থেকে তারা ব্যবহার করেছেন প্রোপাইলিন গ্লাইকলের বদলে ডাইইথিলিন গ্লাইকল। এই ডাইইথিলিন গ্লাইকল হলো মারাত্মক রকমের বিষাক্ত, মনুষ্য ব্যবহারের অনুপযোগী, এবং এটা বলাই আছে যে এটা কিছুতেই ব্যবহার করা যাবে না, এটা বিষ। তারা এই ডাইইথিলিন গ্লাইকল দিয়ে সিরাপ বানিয়েছে এবং এইটা বাচ্চাদের কিডনিকে ড্যামেজ করেছে, একেবারে কিডনিকে ধ্বংস করেছে, যার ফলে এই বাচ্চাগুলো মারা গেল। তো নাগরিক হিসেবে আমার প্রত্যাশা ছিল এটি আরো বড় সাজা হবে। 10 বছরের শাস্তি, জেল, এটি আমার কাছে মনে হয় যে গুরু পাপে লঘুদণ্ড। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সংশ্লিষ্ট যে কর্মকর্তারা ছিলেন তাদের গাফিলতির কারণে এতদিন লেগেছে বিচার হতে। যদি আমাদের এইরকম দশকের পর দশক অপেক্ষা করতে হয়, গণহত্যার মতো অপরাধ করার পরে এতদিন ধরে অপেক্ষা করতে হবে, এই ধরনের দৃষ্টান্ত আমরা তো আর দেখতে চাই না। সময় সংবাদে আরো থাকছে, প্রথমবার কিশোর সাফের চ্যাম্পিয়ন হওয়ার মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ। ট্রফি ধরে রাখতে মরিয়া ভারত, স্বপ্নের শিরোপা ঘরে তুলতে সেরাটা খেলতে প্রস্তুত বাংলার কিশোররা। গাজীপুরে 9ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ করেছে নির্যাতিতার পরিবার। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। নির্যাতিতার স্বজনদের অভিযোগ, গতকাল জামালপুর ইউনিয়নের বাগমারা গ্রামের ওই কিশোরীকে ঘুরতে নিয়ে যায় পূর্ব পরিচিত মতি মিয়া। এ সময় মতির বন্ধু তাদের মোটরসাইকেলে করে বাহাদুরসাদি ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের কালভার্টের পাশে নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে মতি সহ একই গ্রামের 4 জন দুর্বৃত্ত ওই কিশোরীকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে ভোরের দিকে মেয়েটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে স্থানীয়রা। গত রাতে মেয়েটির পরিবার 4 জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা করে।
এদিকে এই বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এদিকে সাতক্ষীরায় ৩য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় রফিকুল ইসলাম নামে একজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করেছেন নির্যাতিতার বাবা। মামলার বিবরণে জানা যায় 15 আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে স্কুলে গিয়ে ওই শিশুটি ধর্ষণের শিকার হন। এই ঘটনা জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে বিষয়টি ধামা চাপা দিতে অপচেষ্টা চালায় বখাটের রফিকুল। গতরাতে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা করেন শিশুর বাবা। তবে এখনও রফিকুল গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত নির্যাতিতার স্বজনরা। এই সমস্ত কাজ যেন আর কেউ না করতে পারে, আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই পাশবিক নির্যাতনের সাথে যে জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি আমি কামনা করছি। জনক ব্যক্তি তাকে রেপ করেছে, এই মর্মে পিতার অভিযোগের বিরুদ্ধে আমরা মামলা রুজু করেছি, মামলা নিয়েছি এবং আসামিকে গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চালাচ্ছি। আশা করি অতি অল্প সময়ের মধ্যে আসামিকে আমরা গ্রেপ্তার করতে পারবো। স্কুলে আসা যাওয়ার সময় বখাটেদের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে গাইবান্ধা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়ে বখাটেদের নানা রকম অঙ্গভঙ্গি, কটূক্তি সীমা ছাড়িয়ে যাচ্ছে। দিনের পর দিন এমন নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত লজ্জায় অপমানে গত রোববার এক ছাত্রী বেছে নেন আত্মহননের পথ। এ অবস্থায় প্রশাসনিক তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন শিক্ষকরা। অবশ্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আশ্বাস দিলেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। ওবায়দুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গত রোববার মধ্যরাতে 5 পৃষ্ঠার একটি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী আমিনা খাতুন। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, রাস্তাঘাটে প্রায়ই রায়হান নামে এক বখাটে তাকে উত্ত্যক্ত করত। শেষ পর্যন্ত সালিশ বৈঠকে কিশোরীকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তে অসহায় ও অপমানিত বোধ করে ছাত্রীটি বেছে নেয় আত্মহত্যার পথ। ছেলের তরফ থাকিয়া আর তারা ভেড়াং ভেড়াং পেলে নিয়ে এসছে। এরা মিটিং দরবার করলো, করি আমি মেলা প্রকারের আমি কষ্ট দিচ্ছি যে আমি বিয়ে পড়াবো, এটা হবে ওটা হবে, বাপ মা থানা যা থাকা লাগবে, কেস হবে, মেলা বিভিন্ন প্রকারের আইন আদালত দেখাইল। বিদ্যালয়ের ছাত্রীরা জানায়, রাস্তার মোড়ে বখাটেরা স্কুলে যাওয়া আসার সময় তাদেরকে শুধু কটূক্তি করে না, শারীরিকভাবে হেস্তনেস্ত করারও চেষ্টা করে। বিশ্রীভাবে অনেক নানা কথা বলে, তারপর হচ্ছে একাই গেলে খুবই সমস্যা হয়। কিছুদিন আগে আমার একটা বান্ধবীর চুল টেনে ধরা হয়েছিল। অটোতে যান কিংবা রিক্সাতে যান, এমন হয় যে পিছন থেকে অন্যের এক সাইড টেনে ধরতেছে। ওদের যদি কিছু বলি তাহলে বন্ধুরা এসে একসঙ্গে বলে, এসব বলো কেন, এসব বললে রাস্তায় যাইও, তোমাকে আটকায় দেখো কি করি। এদিকে স্কুলের প্রধান শিক্ষক জানান, এ মাসের শুরুতে ছাত্রীদের অভিযোগ পেয়ে তিনি প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন। 10 জন মেয়ে আসলো যে স্যার আমাদের রাস্তাঘাটে চলতে একটু সমস্যা। তাৎক্ষণিক আমি জেলা প্রশাসনকে বলছি, এসপি স্যারকেও বলছি যে যত আমরা সিভিলের লোক পাঠানো, পিয়াটাকে ধরে শাস্তির ব্যবস্থা কমে যাবে বলে মনে করি। এই অবস্থায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাথে মত বিনিময় করে তাদের নিরাপত্তার আশ্বাস দেন। আমরা নজরদারি করছি, ব্যবস্থা নিচ্ছি, তারা যেন এই বিষয়ে কোনো সংশয় তাদের মনে না থাকে। স্কোয়াড বলে আলাদা কোনো ফরমেশন নাই, যে পুলিশ সদস্য যে যেখানে আছে সেখানেই কোনো ইফটিজিং বা এই জাতীয় বা যে কোনো আইন বিরোধী কাজের সাথে আমাদের কোনো পিছপা নেই। আমরা এই ব্যাপারে একদম জিরো টলারেন্স। নিহত আমিনাকে উত্ত্যক্তকারী বখাটে রায়হানকে এখনো আটক করতে পারেনি পুলিশ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। চাঁদপুরে শোক দিবসের জন্য চাঁদা না দেয়ায় ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি ফারুক সহ এ পর্যন্ত 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়। পুলিশ সুপার শামসুন নাহার জানান, গতকাল বিকেল 3:30টার দিকে মামলার অন্যতম আসামি মনির এবং লিটন নৌপথে ঢাকায় পালিয়ে আসার চেষ্টা করে। এ সময় মেঘনা নদীর মোহনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার সন্ধ্যায় কচুয়ার ভূঁইয়ারা এলাকায় তল্লাশি চালিয়ে আসামি মোজাম্মেলকে গ্রেফতার করা হয়। এছাড়া রাতভর অভিযান চালিয়ে আরও 4 জনকে গ্রেফতার করে পুলিশ। মূলত শোক দিবসে চাঁদার দাবিতে ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এই ঘটনায় 9 জনের নাম উল্লেখ করে 25 জনের বিরুদ্ধে কচুয়া থানায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই 7 জনকে গ্রেফতার করা হয়।
ফেসবুকে প্রাণনাশের আশঙ্কা করে স্ট্যাটাস দেয় গ্রেফতার সাংবাদিক প্রবীর শিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বিকেলে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হামিদুল ইসলামের আদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে প্রবীর শিকদারকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সময় স্বল্পতার কারণে শুনানি না হওয়ায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গত 10 আগস্ট প্রাণনাশের আশঙ্কা করে ফেসবুকে স্ট্যাটাস দেন সাংবাদিক প্রবীর শিকদার। স্ট্যাটাসে তিনি তার মৃত্যুর জন্য এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ধনকুবের মুসা বিন শামশের ও যুদ্ধ অপরাধী বাচ্চু রাজাকারকে দায়ী থাকবেন বলে উল্লেখ করে। এর পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে নিজ অফিস থেকে তাকে আটক করা হয়। পরে ফরিদপুরের তথ্য প্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মাত্রাতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়াভাবে রাজধানীতে চলাচল করছে লেগুনা। গণপরিবহনকে গতিশীল আর অধিক কার্যকর করতে লেগুনাকে অজনপ্রিয় করার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। তবে পরিকল্পনা অনুযায়ী শিগগিরই 100 মিনিবাস এবং মেট্রো রেল চালু হলে স্বয়ংক্রিয়ভাবেই যাত্রীরা লেগুনা বিমুখ হবে বলে ধারণা বিআরটিএর। রাজধানীর রাস্তায় বিপজ্জনক যান নিয়ে মুজাহিদ শুভর 3 পর্বের ধারাবাহিকের আজকের রিপোর্ট লেগুনা নিয়ে। সাধ্যের অতিরিক্ত যাত্রী মৃত্যুর ঝুঁকি নিয়ে এভাবেই প্রতিনিয়ত চড়ছেন লেগুনাতে। তবে সংখ্যায় অল্প অকার্যকর গণপরিবহন ব্যবস্থা জনসাধারণকে অনেকটাই বাধ্য করছে এমন ঝুঁকি নিতে। রাজধানীর বিভিন্ন রুটে স্বল্প যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন এ যান যত্রতত্র থেমে বাড়াচ্ছে দুর্ঘটনা সহ নানা ভোগান্তি। তাই কঠোর লাইসেন্সিং এর মাধ্যমে লেগুনাকে নিয়ন্ত্রণে আনার পরামর্শ এই নগর পরিকল্পনাবিদের। এই অনিয়ন্ত্রিত যানবাহনটি কোনো ধরনের ট্রাফিক রুলস রেগুলেশন তারা মান্য করছেন না। যাত্রী উঠানোর ক্ষেত্রে ব্যাপক বিড়ম্বনা এবং বিপজ্জনকতা তৈরি করছে। অনিয়ন্ত্রিত চলাফেরা অন্যান্য যে যান্ত্রিক যানবাহন নিয়মতান্ত্রিকভাবে চলতে চায় তাদের জন্য একটি ক্লট বা জটিলতা বা যানজটের মূল কারণে পরিণত হচ্ছে। রাজধানীর প্রধান সড়কগুলোতে মিশ্র যানবাহন ব্যবস্থা চালু থাকায় বাড়ছে বিশৃঙ্খলা। তাই যানজট সহ নানা ধরনের ঝুঁকি থেকে সড়ককে মুক্ত রাখতে লেগুনা বা মাঝারি ধরনের যানবাহনকে অজনপ্রিয় করার পরামর্শ বিশেষজ্ঞদের। একটা বাস যদি 10টা দুরন্ত হয়ে যায়, 10টা দুরন্তের জায়গা কত লাগছে? ম্যাক্সি ট্যাক্সি যা আছে কোনোভাবে গণপরিবহনের কাতারে পড়ে না। এরা ছোট ছোট সাইজ। পাবলিক ট্রান্সপোর্ট দিন দিন অজনপ্রিয় হয়ে যাচ্ছে বিকজ অফ এই ছোট ছোট প্যারা ট্রানজিট বলা হয়। গণপরিবহনের মতো কিন্তু গণপরিবহন বলা যাবে না। সম্প্রতি ঢাকার রাস্তায় 100 মিনিবাস নামানোর ঘোষণা দিয়েছে বিআরটিএ। এর পাশাপাশি মেট্রো রেল চালু হলে ধীরে ধীরে মাঝারি ধরনের যানবাহন অকার্যকর হবে বলে ধারণা বিআরটিএ চেয়ারম্যানের। নতুন 100 মিনিবাস এখানে নামবে, এরপর আপনি দেখেন বিআরটি হচ্ছে এমআরটি হয়ে যাচ্ছে। এগুলাও যখন হয়ে যাবে আর নতুন নতুন গণপরিবহন জন্য আমাদের ঢাকা শহরের আমাদের বহরে যুক্ত হবে, তখন দেখবো যে এই সমস্ত যানবাহনের প্রতি কিন্তু মানুষের আগ্রহ আকর্ষণ এমনিতেই কমবে। তবে সড়ক যোগাযোগ ব্যবস্থা সুশৃঙ্খল রাখতে এখনই যানবাহনের মাঝারি বা ছোট সংস্করণগুলোকে প্রধান সড়ক থেকে উচ্ছেদের পরামর্শ নগরবিদদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সমুদ্রে বাংলাদেশি জলসীমায় আবারও ভারতীয় ট্রলারের অনুপ্রবেশ বেড়েছে। এসব ট্রলার বাংলাদেশের জলসীমায় শুধু মাছ শিকারি করছে না, তারা বাংলাদেশি জেলেদের ওপর নির্যাতন চালাচ্ছে নানাভাবে। অসহায় বাংলাদেশি জেলেদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে ভারতীয় জেলেরা দেশের জলসীমায় অবাধ বিচরণ করছে। তবে জেলেদের অভিযোগ মানতে নারাজ কোস্টগার্ড। বরগুনা থেকে এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনা সহ বাংলাদেশের উপকূলে হাজারো জেলে সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। বর্তমানে জেলেদের অভিযোগ, সমুদ্রে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ছে ভারতীয় মাছ ধরা ট্রলার। ভারতীয় ট্রলারগুলো অত্যাধুনিক যন্ত্র দিয়ে সহজেই মাছের উপস্থিতি শনাক্ত করে সেখান থেকে জোর করে সরিয়ে দিচ্ছে বাংলাদেশি জেলেদের। এক্ষেত্রে প্রতিবাদ করলে বাংলাদেশি ট্রলার ডুবিয়ে দেওয়া সহ ভারতীয়রা জাল ও মাছ লুটিয়ে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ জেলেদের। ওরা ওখানে যাইয়া হাজার হাজার বোট বের দেয়, আমরা চালাই যাই ওগোদারে যাই তো আমরা ওগোদারে আর জাল বাইতে পারি না। আমাকে পিডিয়ে মিডিয়ে যদি আল্লাহ পায় একাল লই যায়। যদি বলি যে আমরা বয়ার পশ্চিমে চলে যান তাহলে আমাকে তারা ওরা সাগর দিয়ে পাড়াই দেয়, তোরা যদি জাল মারো এই জায়গায় আমরা জাল কাটিয়ে দেবো। তাদের ওয়ারলেস আছে, যার ফলে একটা সুবিধা হইলে তাদের সব ডাকিয়ে আনে। আমাদের অনেক কোষ বাহিনী নেই কিছু না, আমাদের বাধ্যতামূলক আমাদের রিটার্ন চলে আসতে হয়।
অবশ্য কোস্টগার্ডের এই কর্মকর্তার দাবি জেলেদের অভিযোগ ভিত্তিহীন। সমুদ্রের প্রশাসনের নজরদারিতে কোনো কমতি নেই। আমাদের কাছে কোনো তথ্য নেই যে ভারতীয় জেলেরা এসে আমাদের সীমানায় মৎস্য আহরণ করছে। তবে এই ব্যাপারে আমরা সুনির্দিষ্ট কোনো ইনফরমেশন পেলে আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে তৎপর আছি। বারবার কোস্টগার্ডকে অভিযোগ দেওয়ার পরও কোনো সমাধান না হওয়ায় গত 27 জুলাই পাথরঘাটা উপজেলার সব মৎস্যজীবী ভারতীয় ট্রলারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পাশাপাশি ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি জমা দেন তারা। সময় সংবাদ, বরগুনা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের চেলান শহরে অব্যাহত রয়েছে ভয়াবহ দাবানল। এতে পুড়ে গেছে 32টি বসতঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে 60,000 একর জমি। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এরই মধ্যে অন্তত 1,500 অভিবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে। খরাপ্রবণ ওই এলাকায় শুক্রবার ফসলি ক্ষেতে আগুন ধরে যায়। পরে বাতাসের তোড়ে তা দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী বিরতিহীন কাজ করে গেলেও শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে তাদের বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে আগুন মন্টানা, অরিগন, ইদাহো, ক্যালিফোর্নিয়া ও সান ফ্রান্সিসকোর দিকে ধেয়ে যাচ্ছে বলে জানায় তারা। তবে দাবানল বিশেষজ্ঞরা বলছেন, বিক্ষিপ্তভাবে আগুন নিয়ন্ত্রণের পরিবর্তে এক পাশ থেকে কাজ করলে আগুন নেভানো সম্ভব। খেলার খবর। সাফ অনূর্ধ্ব ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। শিরোপা জয়ের লক্ষ্যে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। একদিকে ভারতের লক্ষ্য শিরোপা নিজেদের কাছেই রাখা, অন্যদিকে স্বাগতিক বাংলাদেশও চায় প্রথমবারের মতো আসরের শিরোপা ঘরে তুলতে। সিলেট জেলা স্টেডিয়ামে দু দলের ফাইনালের এই লড়াই শুরু হবে বিকেল 5টায়। দিগেন সিংহের ছবিতে আরও দেখুন আব্দুল আহাদের রিপোর্ট। প্রথম আসরে দেখা না হলেও গেল আসরেই ভারতের সাথে সাক্ষাৎ হয় বাংলাদেশের। যদিও সেবার বর্তমান চ্যাম্পিয়নদের কাছে 2-0 গোলে হারের স্মৃতি নিয়েই নেপাল থেকে ঘরে ফিরে আসতে হয় শাওনদের পূর্বসূরিদের। কিন্তু ঘরের মাঠে বাংলাদেশ যে কতটা দুরন্ত তার প্রমাণ ইতোমধ্যেই পেয়েছে ভারত। কারণ এই ভারতকে হারিয়ে যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে শাওনরা। এবার সেই চিরচেনা ভারতই শিরোপা জয়ের পথে স্বাগতিকদের শেষ বাধা। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত পারফরমেন্স করা বাংলাদেশ অবশ্য খুব বেশি চিন্তিত নয় ফাইনাল নিয়ে, কারণ আত্মবিশ্বাসের পাশাপাশি দলে নেই কোনো ইনজুরি সমস্যা। যদিও দুটি হলুদ কার্ডের কারণে ফাইনালে মূল স্ট্রাইকার নিপুকে পাচ্ছে না স্বাগতিকরা, তাই নিপুর ঘাটতিটা নিজেই পূরণ করতে চান আগের ম্যাচের নায়ক লোকাল বয় সাদউদ্দিন। এদিকে দলনেতা ও কোচের কণ্ঠে শুধুই জয়ের প্রত্যাশা। আঠারো কোটি মানুষের স্বপ্ন যে আমরা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবো, তো আমরা আমাদের বেস্ট থেকে বেস্ট এফোর্ট দিয়ে মাঠে জয় নিয়ে ট্রফিটা আমাদের কাছে রাখবো। টুর্নামেন্টে আমরা এখন অপরাজিত আছি। আমার আল্লাহ যদি আমাদের সহায় থাকে, আপনাদের ভালোবাসা থাকে, দোয়া থাকে, আমরা এই জয়টা বজায় রাখতেছি। ফাইনালে যেহেতু আমার কলিগ আমার প্লেয়ার নিপুরে পাবো না, আমি 6 জায়গায় আমি ওর জায়গায় আরো কাভার দিতে হবে, আমার ভালো এফোর্ট দিতে হবে। অন্যদিকে ফাইনালের আগে ইনজুরি ভর করেছে ভারত দলে, যেখানে মূল 3 জন খেলোয়াড়ই থাকতে পারেন মাঠের বাইরে। তবে সব বাধা অতিক্রম করে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব কিছু নেই বলেই হুঁশিয়ারি দিলেন দলের কোচ। সেই সাথে খেলোয়াড়রাও চান নিজেদের সেরাটা দিয়ে শিরোপা নিজেদের কাছেই রাখতে। আমাদের দলে বেশ কিছু ইনজুরি সমস্যা আছে, তবে পর্যাপ্ত ফুটবলার থাকার কারণে আশা করছি সেটা খুব বেশি সমস্যা করবে না। বাংলাদেশ ভালো দল, তাই আমাদের ছেলেরাও প্রস্তুত তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে। ফাইনালে ভালো কিছু করে নিজের সেরাটা দিয়েই চেষ্টা করব দলকে জেতাতে। ওদের কাছে আমরা একবার হেরে গেছি, আমরা এবার চাইবো কি ওদের আমরা ফুল এফোর্ট দিয়ে খেলবো, কি বাংলাদেশকে এবার আমরা হারাবো। সাফ অনূর্ধ্ব 16 প্রথম শিরোপা পাকিস্তানের ঘরে গেলেও এর পরের শিরোপা ঘরে তুলে ভারত। চূড়ান্ত প্রতিযোগিতায় নামার আগে বাংলাদেশ দল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে। এখানে প্রার্থনা জুড়ে ছিল 16 কোটি মানুষের প্রত্যাশা পূরণ করে সিলেটের মাঠে প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টির। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। অবশেষে 31 বছর পর স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলল অ্যাটলেটিকো বিলবাও। গতরাতে দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে বার্সেলোনার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে তারা। প্রথম লেগে 4-0 গোলে জয় পাওয়ায় শিরোপা নিশ্চিত হয় লায়ন্সদের। ম্যাচে বার্সার পক্ষে একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আর বিলবাওয়ের গোলটি আসে আগের ম্যাচের হ্যাট্রিক ম্যান আদুরিজের পা থেকে। শিরোপা ঘরে তুলতে হলে 5 গোলের ব্যবধানে জিততেই হবে বার্সেলোনাকে। ঘরের মাঠে তাই ম্যাচের শুরু থেকে অবশ্য বেশ আক্রমণাত্মক হয়ে খেলতে নামে কাতালানরা।
43 মিনিটে সুয়ারেজের অ্যাসিস্ট করা বল বিলবাওয়ের জালের ঠিকানায় পাঠিয়ে দিয়ে স্বাগতিক সমর্থকদের কিছুটা স্বস্তি এনে দেন ভিন গ্রহের ফুটবলার খ্যাত লিওনেল মেসি। এরপর ম্যাচের 74 মিনিটে বার্সার ডি বক্সে পুরোপুরি ফাঁকায় বল পেয়ে সমতা আনেন আদুরিস। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এবং প্রথম লেগে 4-0 গোলে জয় পাওয়ায় স্প্যানিশ সুপার কাপের ট্রফি হাতে শিরোপার আনন্দে মাতে আর্নেস্তা ভালভের্দে শিষ্যরা। El del título después de 31 años, Aduri, señores. Barcelona 1, Athletic de Bilbao 1, Aduriz. এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আসামি আজিবর ও রাজধানীতে কিশোরকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা আরজু গুলিতে নিহত। র‍্যাব বলছে বন্দুকযুদ্ধ। টিকিট জটিলতা সহ নানা কারণে দুর্ভোগে হাজার হাজার হজযাত্রী। বিলম্বিত হচ্ছে একের পর এক ফ্লাইট। ভিসা সমস্যা সমাধানের দাবি কর্তৃপক্ষের। ভারত থেকে গরু আমদানি বন্ধ হয়ে যাওয়ায় এবার কোরবানির হাটে পশুর দাম বাড়ার আশঙ্কা। আমদানি নির্ভরতা কমানোর পরামর্শ প্রাণী বিশেষজ্ঞদের। সমুদ্রে বাংলাদেশি জলসীমায় আবারও বেড়েছে ভারতীয় ট্রলারের অনুপ্রবেশ। মাছ শিকারের পাশাপাশি চালানো হচ্ছে জেলেদের উপর নির্যাতন। মানতে নারাজ কোস্টগার্ড। এবং স্কুলে আসা যাওয়ার সময় বখাটেদের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় গাইবান্ধা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। প্রশাসনিক তৎপরতা বাড়ানোর তাগিদ। এই ছিল এখনকার মতো। যেকোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যেকোনো বাংলা লিংক রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যেকোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন। স্টার স্পেস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।